আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুরু করছি আজ ধাক গল্প। লেখিকা সাবিলা সাবি, পর্ব সংখ্যা 18। সকাল হয়ে গেছে। অরুণমণি প্রাসাদটা গভীর সমুদ্রের ঠিক কিনারায় পানির উপর ভাসছে এক রহস্যময় স্বর্গের মতো। জানালা দিয়ে প্রবল সমুদ্রের গর্জন ভেসে আসছে। শো শো বাতাসে নরম পর্দাগুলো আকাশে ওড়ে। সূর্যের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে কক্ষে। সেই আলো এসে পড়ল জেসপারের মুখের ওপর। অস্বস্তিতে কপাল কুঁচকে রাখল সে। আলো তাকে বিরক্ত করছে। কিছুক্ষণ বাদেই ঘুম ভেঙে গেল। পাশে হাত বাড়ালো, কিন্তু বিছানা খালি। তৎক্ষণাৎ চোখ খুলে তাকালো, ফিওনা নেই, অথচ কাল রাতের তার পরা পোশাক এখনো মাটিতে পড়ে আছে। জেসপার ভুরু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে রইল। বিস্ময় আর কিছুটা বিরক্তি মিশে আছে তার চোখে। তবে যখনই নিজেকে একটু নাড়ানোর চেষ্টা করলো, বুঝতে পারলো তার গায়ে এক টুকরো সুতোও নেই। তড়িঘড়ি করে উঠে পাশের চেয়ারে রাখা টাওয়ালটা টেনে নিল, দ্রুত জড়িয়ে নিল শরীরে। তারপর দেরি না করে দরজা খুলে বেরিয়ে পড়লো ফিওনাকে খুঁজতে। কোথায় গেল সে? রাতের পর এত সকালে কোথায় যেতে পারে? জেসপারের চোখ ধীরে ধীরে অস্থিরতা জমতে শুরু করলো। ফিওনার ঘুম ভেঙেছে আজ জেসপারের আগে। সকালে চোখ খুলতেই রাতের স্মৃতি ঝাপসা হয়ে এসে তার হৃদয়টাকে এলোমেলো করে দিল। ঘুমের ঘোর কাটতে না কাটতেই কাল রাতের প্রতিটা মুহূর্ত স্পষ্ট হতে লাগলো। কিভাবে এটা হলো? কিভাবে সে নিজেকে জেসপারের কাছে বিলিয়ে দিল? সে ভাবনা মাথায় আসতে ফিওনার বুকের ভেতরটা ধক করে উঠল। শরীরটা অবশ লাগছে। মনে হলো একটা ঘোরের মধ্যে ছিল এতক্ষণ। নিজের উপরে রাগ হলো তার। কেন সে নিজেকে সামলাতে পারলো না? সে ধীরে ধীরে পাশে তাকালো। জেসপার তখন ঘুমিয়ে আছে, স্থির, শান্ত, গভীর ঘুমে ডুবে আছে সে। ফিওনা কিছুক্ষণ তাকিয়ে রইল তার দিকে। অদ্ভুত এক মায়া জড়িয়ে গেল সে। জেসপারের ঘন লম্বা পাপড়ির ছায়ার নিচে পড়েছে চোখ। নিঃশ্বাসটা গভীর আর স্বাভাবিক। তার ঠোঁটজোড়া সেই পরিচিত রক্তিম বেগুনি আভা, যা এক নিখুঁত শিল্পীর তুলিতে আঁকা। বরফের মতো ধবধবে ফর্সা ত্বকের ওপর সেই ঠোঁটজোড়া আরও বেশি রহস্যময় লাগে, একেবারে স্বতন্ত্র, একেবারে অদ্বিতীয়। ফিওনা মুগ্ধ চোখে তাকিয়ে থাকলো। রূপকথার রাজপুত্ররা কি এতটা সুদর্শন হতে পারে? তার বুকের ভেতর ধুকপুক করতে লাগলো। স্মৃতিগুলো এলোমেলো হয়ে এলো। জেসপারের সেই গভীর দৃষ্টি, তার স্পর্শ, তার অধিকার। ফিওনা দ্রুত মুখ ঘুরিয়ে নিল। ফিওনা তখন নিজেকে ধমক দিল। মনে মনে তিরস্কার করলো নিজের এই মুহূর্তের দুর্বলতাকে। ফিওনা, তুই কি করছিস? তুই কিভাবে এই লোকটার সৌন্দর্যে মুগ্ধ হতে পারিস? সব ভুলে যা। সে দ্রুত চোখ সরিয়ে নিল জেসপারের মুখ থেকে। বুকের ভেতর একটা তীব্র অস্বস্তি বাজতে লাগলো। এই লোকটা কে? তোর কি মনে নেই? এই লোকটা তোর স্বাধীনতা কেড়ে নিয়েছে। এই লোকটা তোর গ্র্যান্ডপাকে মারার হুমকি দিয়ে জোর করে বিয়ে করেছে। এই লোকটা লিও ঝানকে শেষ করে দিতে চেয়েছে। আর সব থেকে বড় সত্য হলো, সে পুনর্জন্মের থেরান। এক ভয়ঙ্কর বাস্তবতা, এক অন্ধকার নিয়তি। ফিওনার শরীর ঠান্ডা হয়ে গেল। তার মন বলছিল পালাতে হবে যত দ্রুত সম্ভব, কিন্তু পা দুটো একদম জমে গিয়েছে। সেই গভীর সবুজ চোখের মায়া যেন তাকে অদৃশ্য কোনো শিকলে বেঁধে ফেলেছে। ফিওনা দ্রুত নিজের গায়ে চাদর জড়িয়ে নিল। নিজেকে লুকাতে চাইল রাতের স্মৃতি থেকে। আলমারির দিকে এগিয়ে গেল। তাড়াহুড়া করে একটা ড্রেস গায়ে চড়ালো। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল এই ঘর, এই পরিবেশ সবকিছু তাকে গিলে ফেলবে। কিন্তু তার মন একটা অদৃশ্য টানে চলল সেই কক্ষের দিকে, যেখানে কাল রাতে জেসপার তাকে নিয়ে গিয়েছিল, যেখানে দেওয়াল জুড়ে ছিল সাজানো তার নিজস্ব ছবি। ফিওনা কক্ষে ঢুকেই ধীরে ধীরে এগিয়ে গেল সেই দেওয়ালের দিকে। প্রতিটা ফ্রেমে হাত বুলালো। কাল রাতে রাগ আর ধাক্কাধাক্কির মধ্যে সে এগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করেনি, তবে আজ করছে। একটা একটা করে ছবি দেখে যাচ্ছে। মনে হলো প্রতিটা ছবির মধ্যে লুকিয়ে থাকা অতীতের কোনো রহস্য বের করে আনতে যাচ্ছে। জেসপার বলেছিল আগের জন্মেও সে ফিওনার ছবি আঁকতো, দেয়ালে টাঙিয়ে রাখতো, কিন্তু এই ছবিগুলো কেন যেন তার অচেনা মনে হচ্ছে না। কোথাও যেন দেখেছে আগে। মনে করতে চাইলে মাথার ভেতরে শূন্যতা বাজে। সে আরো ভালো করে দেখতে গিয়ে হঠাৎ যেন একটা ঝাপসা লাগলো। এক অচেনা স্মৃতি, যা ঠিক স্পষ্ট নয় কিন্তু প্রচণ্ড বাস্তব। এক মুহূর্তের জন্য সবকিছু দূরে উঠল। ফিওনার মাথার ভেতর অসম্ভব ব্যথা শুরু হয়ে গেল। সে কপালে হাত রেখে দেওয়ালের পাশে ঠেস দিয়ে বসে পড়ল। মাথা চেপে ধরলো। শ্বাস দ্রুত হয়ে এলো। চোখের সামনে যেন ঝাপসা আর অন্ধকার নেমে এলো। কি হচ্ছে? এই ব্যথা, এই অদ্ভুত অনুভূতি। কেন মনে হচ্ছে এই ছবিগুলোর পেছনে লুকিয়ে আছে এমন কিছু যা সে জানে কিন্তু মনে করতে পারছে না। ফিওনার মাথার ব্যথা তখনও কমেনি। চোখের সামনে সবকিছু আবছা লাগছিল। দেওয়ালে হেলান দিয়ে বসে থাকার মধ্যে হঠাৎ একটা তীব্র উষ্ণতা অনুভব করলো। জেসপারের হাত তার কাঁধে। হামিংবার্ড, কি হয়েছে তোমার? জেসপারের উৎকণ্ঠিত স্বরে বলল। ফিওনার কপালে হাত রাখলো। তার শরীরের তাপমাত্রা বুঝতে চাইল। ফিওনা ধীরে ধীরে তাকালো তার চোখের দিকে।
চোখে মুখে ক্লান্তি, কিন্তু কোনো উত্তর দিল না, শুধুমাত্র সামান্য হাত তুলে ইশারা দেখালো যে সে ঠিক আছে। তারপর অন্যদিকে তাকালো। জাসপার এবার তার মুখটা 2 হাতের মাঝে নিয়ে বলল, তুমি ঠিক নেই, চলো শাওয়ার নিতে হবে, তোমার শরীরটা একটু ফ্রেশ হয়ে যাবে। ফিওনা বুঝতে পারছিল জাসপার সহজে তাকে ছাড়বে না। সে হাত সরিয়ে নিতে চাইল, কিন্তু জাসপার আরো দৃঢ়ভাবে ধরে ফেলল। ছাড়ুন, আমি নিজেই যেতে পারবো। ফিওনা প্রতিবাদ শেষ করার আগেই হঠাৎ জাসপার তাকে কোলে তুলে নিল। মনে হলো ওজনহীন একটা পাখির পালক ধরেছে। প্রিন্স, কি করছেন? নামান আমাকে। ফিওনা পা ছোড়াছুড়ি করতে লাগলো, হাত দিয়ে ধাক্কা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু জাসপার নির্বিকার। তার চোখে এক ধরনের কঠোর তবু শাসনের ছায়া। শান্ত হও হামিংবার্ড, আমি যা দরকার তাই করছি। তার কণ্ঠস্বরে ছিল এক ধরনের দৃঢ়তা। এই মুহূর্তে ফিওনার ইচ্ছার কোনো মূল্য দিল না। ফিওনা বুঝতে পারছিল জাসপারের বাহুডোর থেকে মুক্তি পাওয়া অসম্ভব। ফিওনা এখনও ঠিক বুঝতে পারছিল না যে সে কোথায় এসেছে। বিশাল কক্ষটি যেন এক ধরনের হল রুমের মতো, কিন্তু পরিবেশটা একেবারেই আলাদা। চারিদিকে মার্বেলের দেওয়াল, তবে একটি সম্পূর্ণ কাচের, যা গভীর সমুদ্রের দিকে খোলা। সেই কাচের দেওয়ালের মাঝখানে একটি স্লাইডিং দরজা, যা খুলে দিলে মনে হয় বিশাল সমুদ্রের ঢেউ এক ঝলকে কক্ষে ঢুকে পড়বে। কক্ষের একদম কেন্দ্রে উঁচুতে একটি বিশাল বাথটাব ভাসমান অবস্থায় রয়েছে, যা দেখতে মনে হবে আকাশে ঝুলে থাকা এক অলৌকিক জলরাশির। একপাশে রয়েছে মার্বেল পাথরের তৈরি কয়েক ধাপ সিঁড়ি, যা বাথটাবে ওঠার জন্য বানানো হয়েছে। ফিওনা বিস্ময় তাকিয়ে রইল। এটা কি বাস্তব নাকি কোনো রাজকীয় কল্পনার অংশ? জ্যাসপার তখন তাকে আস্তে আস্তে নিচে নামাতে লাগলো। ফিওনা ধীরে ধীরে বলল, এটা কি? তার কণ্ঠে বিস্ময় মেশানো সন্দেহ। এই কক্ষ, এই ভাসমান বাথটাব, এসবের উদ্দেশ্য কি? জাসপার তার চোখের গভীরে তাকিয়ে রহস্যময় হাসি দিল। এটা আমাদের জন্য হামিংবার্ড। তুমি কি সাগরের স্পর্শ অনুভব করতে চাও না? তার কথার মধ্যে এক ধরনের গোপন অর্থ ছিল, যা ফিওনাকে আরো অস্বস্তিতে ফেলে দিল। সমুদ্রের বুকে ভাসমান জল ধারা। জাসপার ফিওনার হাতটি আলতো করে ধরল, যেন সে ভয় কেঁপে না যায়। ধীরে ধীরে তাকে নিয়ে স্ফটিক স্বচ্ছ কাচের দেওয়ালের পাশ দিয়ে সিঁড়ির দিকে এগোলো। বিশাল হল ঘরের মাঝে ঝুলন্ত এক নীলাভ জলধারা, যেন আকাশের এক টুকরো সমুদ্র এখানে এসে আটকে গিয়েছে। নিচ তাকালে যেন শূন্যে ভাষার অনুভূতি হয়, অথচ সেই গভীরতায় মোহ আছে। ফিওনার মনে হলো এক পা ফেললে হয়তো সে অন্তহীন নীলিমায় হারিয়ে যাবে। এটা কি? ফিওনার কণ্ঠে বিস্ময়। তোমার জন্য তৈরি করা হয়েছে। জাসপারের কণ্ঠে গম্ভীর, তবে তাতে এক ধরনের নরম কোমলতা লুকিয়ে আছে। সে ফিওনার কোমর স্পর্শ করলো, ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে তুলল। নীলচে স্বচ্ছ জলে প্রথম পা রাখতে ফিওনা শিহরিত হলো, যেন জল জীবন্ত, ঠান্ডা অথচ আরামদায়ক। জাসপার তাকে বসিয়ে দিল বিশাল বৃত্তাকার বাথটাবের মাঝখানে। জল ঘিরে নরম কুয়াশার মতো বাষ্প উঠছিল, যেন সমুদ্রের কুয়াশা এখানে এসে মিশেছে। ঠিক পেছন থেকে জাসপারও নামলো জলে। তার উপস্থিতি এতটাই দৃঢ় যে ফিওনার মনে হলো পুরো জলধারাটাই তার অস্তিত্বের অংশ। জাসপার ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। ফিওনার শরীরে এতটা কাছে, তার উষ্ণ শ্বাস পর্যন্ত বোঝা যাচ্ছে। ফিওনার দৃষ্টি ঘরের কাচের দেয়ালের ওপারে অসীম সমুদ্রের দিকে। ঢেউয়ের গর্জন যেন মৃদু সঙ্গীতের মতো কানে বাজছে। মুহূর্তটা যেন এক স্বপ্নের মতো, যেখানে বাস্তবতা আর কল্পনার সীমানা মিলেমিশে গিয়েছে। ফিওনা একটু নড়ে বসতেই জাসপারের শরীরের উষ্ণতা যেন আরো স্পষ্ট হয়ে ধরা দিল। তার নিঃশ্বাস ফিওনার ঘাড়ের কাছে লাগছে, আর বাষ্পাচ্ছন্ন জল ধীরে ধীরে তাদের দুজনকে ঘিরে ফেলছে। আগে আমি শাওয়ার নেই, তারপর আপনি আসুন, ফিওনা হালকা কাঁপা কণ্ঠে বলল। আশপাশের পরিবেশ তার হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছে। জাসপার নিঃশব্দে হাসল, সেই গভীর রহস্যময় হাসি। মনে হলো সে ফিওনার অস্থিরতা উপভোগ করছে। একসাথে শাওয়ার নেব। তার কণ্ঠে এমন দৃঢ়তা, এটাই যেন সিদ্ধান্ত চূড়ান্ত। ফিওনা কিছু বলতে যাবে, কিন্তু তখনই জাসপার আরো কাছে সরে এসে ফিসফিস করে বলল, চুপ, একদম কোনো কথা বললে এই জলে চুবিয়ে মারবো। তার কণ্ঠে মিশে থাকা রহস্যময় দৃঢ়তা। ফিওনার নিঃশ্বাস আটকে এলো। গভীর নীল জলের চারপাশের প্রতিচ্ছবি অস্পষ্ট হয়ে গিয়েছে। শুধু স্পষ্টভাবে টের পাচ্ছে তার পেছনে বসে থাকা জাসপারকে, যার উপস্থিতি আশ্রয় আর আতঙ্কের এক নতুন মিশ্রণ তৈরি করেছে। ফিওনা স্থির হয়ে বসে রইল। শীতল নীল পানির মাঝে ডুবে থাকা তার শরীরটা যেন অতীতের ক্লান্তি আর বেদনাকে এক ফোঁটা করে ধুয়ে নিচ্ছে। কিন্তু তার মনে এখনো এক অদ্ভুত অস্থিরতা। কাল রাতের ঘটনা তাকে এক অন্যরকম আবেশে জড়িয়ে রেখেছে, আর জাসপারের স্পর্শ যেন সেই অস্থিরতাকে আরো জাগিয়ে তুলছে। জাসপার ধীর গতিতে হাত বাড়িয়ে পাশ থেকে শ্যাম্পুর বোতলটা নিল। তারপর ফিওনার ভেজা চুলের গোছায় আঙুল চালিয়ে দিল। নরম মসৃণ চুলের মধ্যে সাবধানভাবে শ্যাম্পু মাখতে লাগলো।
তার আঙুলের প্রত্যেকটা ছোঁয়া এতটা যত্নশীল ও এতটা ধৈর্য যে ফিওনা অবাক হয়ে গেল। সে কি সত্যি সেই জ্যাসপার যে তার স্বাধীনতা কেড়ে নিয়েছে, যে এত গম্ভীর আর রহস্যময়? আজকের এই মুহূর্তে সে একদম অন্যরকম। শ্যাম্পুর মৃদু সুগন্ধ ধীরে ধীরে পুরো কক্ষটা ভরিয়ে দিল। বাতাসে মিলিয়ে গেল এক অদ্ভুত প্রশান্তি। মনে হলো সমুদ্রের ঢেউগুলো এই দৃশ্য দেখার জন্য থমকে গিয়েছে। ফিওনা কিছু বলতে গিয়েও থেমে গেল। হঠাৎ করে আজ তার কোনো তর্ক করতে ইচ্ছে করলো না। সে চোখ বন্ধ করলো। চারপাশের সবকিছু মিলিয়ে গেল শুধু অনুভবের এক জগতে, যেখানে ছিল জ্যাসপারের আলতো হাত, সমুদ্রের বয়ে যাওয়া বাতাস আর এক অজানা অপ্রত্যাশিত টান যা ক্রমশ তাদের দুজনকে আরো কাছে নিয়ে আসছিল। জ্যাসপার ধীরে ধীরে ফিওনার চুলের ভেজা গন্ধে ডুবে গেল। কোনো নেশা তাকে টেনে নিয়ে যাচ্ছিল গভীরে। হ্যান্ড শাওয়ারের শীতল ধারায় চুল ধুয়ে দেওয়ার পর সে হঠাৎই ফিওনার গলায় মুখ গুজে দিল। উষ্ণ নিঃশ্বাস ছুঁয়ে গেল ফিওনার ত্বক। তার শরীর মুহূর্তে শিউরে উঠল। ফিওনা থরথর করে কেঁপে উঠল। মনে হলো যেন হারিয়ে যাচ্ছে এই অচেনা অনুভূতির মাঝে। সে নিজেকে সরিয়ে নিতে চাইল, কিন্তু জ্যাসপার তার নরম ঘাড় থেকে ধীরে ধীরে ঠোঁট সরিয়ে কানের পাশে এসে থামালো। নিঃশ্বাস ফেললো খুব ধীর গতিতে। শব্দের বদলে অনুভূতি যেন তার ভাষা। ফিওনা আবারও সরতে চাইল। জ্যাসপার শক্ত হাত তার কবজি দুটো ধরে বাথটবের দুপাশে ঠেস দিয়ে ধরল। ফিওনার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল। সে বুঝতে পারল আর কোনো পালানোর উপায় নেই। জ্যাসপার তার লম্বা স্নিগ্ধ চুলের ঘ্রাণ নিল গভীরভাবে, যেন সেই ঘ্রাণে কোনো পুরনো স্মৃতি খুঁজে পাচ্ছে। তার শ্বাস যেন গরম হয়ে উঠেছে। ফিওনার কোমল ত্বকে এক অদ্ভুত শিহরণ ছড়িয়ে যাচ্ছে। এই মুহূর্তে চারপাশে সবকিছু স্তব্ধ। শুধু নীলচে আলো আর বাতাসের দোলা, আর তাদের দুজনের মধ্যকার অলিখিত ভাষায় এক অভিব্যক্তি, যা হয়তো সময়ের থেকেও প্রাচীন, যা হয়তো আগের জন্মের কোনো অমীমাংসিত অধ্যায়। জ্যাসপার ফিওনার কানের পাশে মুখ নিয়ে এলো। তার নিঃশ্বাসের উষ্ণতা ফিওনার গাল ছুঁয়ে গেল। ফিওনার শরীর থরথর করে উঠল। কাঁপা কাঁপা কণ্ঠে সে বলল, কি করছেন আপনি? জ্যাসপার হাসলো, সেই রহস্যময় হাসি যা সবসময় ফিওনাকে বিভ্রান্ত করে। গভীর স্বরে ফিসফিস করে বলে, আমি তো ভেবেছিলাম আজকেও তোমাকে অজ্ঞান অবস্থায় পাবো। যতই হোক, তুমি এখনো তো অর্ধমানবী আছো। ফিওনা বিস্মিত হয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো। চোখে প্রশ্ন। ভুরু কুঁচকে বলল, কেন? আমি অজ্ঞান অবস্থায় কেন থাকবো? আর আবারও বলতে, তার মানে কি আমি এর আগেও কখনো অজ্ঞান হয়েছিলাম? তার গলায় এক ধরনের অবিশ্বাস, এক ধরনের অস্থিরতা। মনে হচ্ছিল জ্যাসপার এমন কিছু জানে যা সে নিজেই জানে না। জ্যাসপার চুপচাপ তার দিকে তাকিয়ে রইল। চোখের গাঢ় সবুজ আভায় যেন অ্যামাজনের অতল রহস্য লুকিয়ে আছে। তার ঠোঁটের কোণে এক চিলতে বিদ্রুপের হাসি, যেন ফিওনাকে সে ইচ্ছে করে ধাঁধায় ফেলছে। জ্যাসপার গম্ভীর মুখে মাথা নাড়ল। হ্যাঁ, আমার সামনে তুমি চারবার জ্ঞান হারিয়েছ। ফিওনা বিস্ময়ে তাকিয়ে রইল। চোখ বড় বড় হয়ে গেল। 4 বার? তার কণ্ঠে ছিল স্পষ্ট অবিশ্বাস। ফিওনার কপালে ভাঁজ পড়ল। কিন্তু কেন? জ্যাসপার শান্ত গলায় উত্তর দিল, একেবারে স্বাভাবিক ব্যাপারের মতো। প্রথমবার তোমার গ্র্যান্ডপার ল্যাবে যখন আমাকে প্রথম ড্রাগন রূপে দেখেছিলে। ফিওনা ধীরে ধীরে শ্বাস ফেলল। তারপর? জ্যাসপার এক মুহূর্ত ফিওনার চোখের দিকে তাকিয়ে থাকলো। তারপর বলল, মাউন্টেন গ্লাস হাউসে যখন আমাদের প্রথম ইন্টিমেটের মুহূর্ত হয়েছিল, তুমি তখন 2 দিন অজ্ঞান ছিলে। ফিওনার শিরদাঁড়া বেশ শীতল স্রোত নেমে গেল। তার শ্বাস বন্ধ হয়ে আসছিল। 2 দিন? সে ফিসফিস করে বলল। জ্যাসপার ঠোঁটের কোণে এক চিলতে হাসি নিয়ে বলল, হ্যাঁ, তোমার মানব শরীর তখন অভ্যস্ত ছিল না। তোমার ভেতরে কিছু জিন জগতের শুরু হয়েছিল, আর সেটা সামলাতে না পেরে তুমি অজ্ঞান হয়ে গেলে। ফিওনার বুক ধরফর করে উঠল। তার দৃষ্টি ঘোলাটে হয়ে গেল। সে কি সত্যি এতই দুর্বল মানবী ছিল? আর বাকি 2 বার? ফিওনা ফিসফিস করে বলল। জ্যাসপার কিছুক্ষণ চুপ থেকে বলল, তৃতীয়বার যখন আমি ভেনাসে ফিরে গিয়েছিলাম, তুমি অনেক মাস অপেক্ষা করেও যখন আমার কোনো খোঁজ পাচ্ছিলে না, তখন তুমি স্পেসশিপে করে ভেনাসে চলে এসেছিলে। কিন্তু আমি তোমাকে কষ্ট দিয়েছিলাম। আমি তোমাকে অস্বীকার করে রেখেছিলাম। বলেছিলাম যে আমি তোমাকে ভালোবাসি না, আর সেটা সহ্য করতে না পেরে তুমি জ্ঞান হারিয়েছিলে। ফিওনার বুকের মাঝে কেমন যেন একটা অস্বস্তি লাগলো। সে রাগ দেখিয়ে বলল, ও, এত কষ্ট করার পরও আপনি আমার সাথে এমনটা করেছিলেন? তাহলে তো আমি যা করছি এখন ভালোই হচ্ছে, প্রতিশোধ নেওয়া হচ্ছে। জ্যাসপার চোখের পলক না ফেলে ফিওনার দিকে তাকিয়ে রইল। তার চোখের গভীরে যেন এক রহস্য লুকিয়ে আছে। হ্যাঁ, সে ধীরে ধীরে বলল, আমি তোমাকে কষ্ট দিয়েছি। আমি বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি না, কিন্তু সেটাই ছিল আমার সবথেকে বড় মিথ্যা। ফিওনার বুকের ভেতরে কিছু একটা তীব্র ধাক্কা লাগলো। তার চোখে রাগ, অভিমান আর এক অজানা কষ্টের ছাপ। জ্যাসপার তখন ফিওনার গাল শক্ত করে চেপে ধরে নিজের দিকে ফেরালো। তার চোখ দুটো গভীর, শীতল, অথচ কোথাও যেন একটা চাপা কষ্ট লুকিয়ে আছে। আমি যা করেছিলাম তোমাকে বাঁচানোর জন্য করেছিলাম।
জাসপার ধীর কণ্ঠে বলল, দেবতা আব্রাহার বলেছিলেন যদি আমরা একসাথে থাকি তোমার মৃত্যু অনিবার্য, তাই আমি বাধ্য হয়েছিলাম তোমাকে দূরে সরিয়ে দিতে, যাতে তুমি আমাকে ঘৃণা করো। তার চোখে দুঃখের ছায়া খেলে গেল, কিন্তু মুখের রেখাগুলো কঠোর। অথচ তুমি তখন আমাকে ঘৃণা করোনি ফিওনা, জাসপার চাপা কণ্ঠে বলল। তুমি এতটাই ভালোবাসতে যে আমার আঘাত নিতে না পেরে উল্টো পাল্টা করতে শুরু করেছিলে, আর তার ফলেই স্পেসশিপ বিস্ফোরিত হয়েছিল। তুমি ঝাঁপ দিয়েছিলে প্রশান্ত মহাসাগরে। ফিওনার শ্বাস যেন আটকে আসলো, তার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল। সে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকলো জাসপারের চোখের গভীরে। সেখানে কেবল একটাই সত্য স্পষ্ট হয়ে উঠল। ফিওনা হতভম্ব হয়ে তাকিয়ে রইল, তার ঠোঁট কাঁপছিল, কিন্তু শব্দ বের হলো না। এক মুহূর্তের জন্য সে ভুলে গেল নিঃশ্বাস নিতে। তাহলে আমাকে কে বাঁচালো? ফিওনা অবশেষে ফিসফিস করে প্রশ্ন করলো। জাসপার তার গভীর চোখের দিকে তাকিয়ে রইল, যেন অনেক কিছু মনে পড়ছে একসঙ্গে। তারপর নিঃশ্বাস ফেলে শান্ত কণ্ঠে বলল, আমি। ফিওনার হৃদয় ধাক্কা খেলো। তুমি ভেনাস থেকে ফিরে যাওয়ার পর, জাসপার বলে চলল, আমি 24 ঘন্টা ল্যাবে বসেছিলাম, এক মুহূর্তের জন্য চোখ সরাইনি তোমার উপর থেকে। আমি নিশ্চিত করতে চেয়েছিলাম তুমি নিরাপদে পৃথিবীতে ফিরতে পারবে। তার কণ্ঠে কঠিন কিন্তু দৃঢ়তা ছিল, কিন্তু কোথাও যেন একরাশ ক্লান্তি লুকিয়েছিল। কিন্তু যখন দেখলাম তোমার স্পেসশিপটি ব্লাস্ট হয়েছে, আমি আর অপেক্ষা করতে পারিনি। আমি আমার সবচেয়ে শক্তিশালী ক্ষমতা ব্যবহার করে তোমাকে রক্ষা করেছি। তুমি ছিলে আমার বাহুতে, এক মুহূর্তের জন্য তোমাকে তলিয়ে যেতে দিইনি। জাসপার একটু থামলো, মনে হলো কোনো দুঃস্বপ্নের স্মৃতি পড়ছে। তারপর ধীরে ধীরে বলল, তোমাকে নিয়ে আমি পাশের একটা লুনার দ্বীপে গিয়েছিলাম, যেখানে আমরা আশ্রয় নিয়েছিলাম। ফিওনা নিঃশব্দে তাকিয়ে থাকলো তার দিকে। জাসপার কি সত্যি এতটা করেছে তার জন্য? তার বুকের ভেতরে এক অজানা অনুভূতির ঝড় তুলল। জাসপার তখন হঠাৎ করে বলল, লুনার দ্বীপে যাওয়ার পর তুমি নিজেই সেদিন আমাকে সিডিউস করেছিলে। ফিওনার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল, তার শ্বাস আটকে আসছিল। সে যেন ঠিক বোঝার চেষ্টা করছিল জাসপারের বলার প্রতিটি শব্দ। আমি নিজেই? ফিওনা ফিসফিস করে বলল, যেন তার কথা বিশ্বাস করতে পারছে না। জাসপার ফিওনার মুখটা এক হাতে ধরে তার গভীর চোখের দিকে তাকালো। হ্যাঁ হামিংবার্ড, তুমি নিজেই। তার কণ্ঠে কোনো বিদ্রুপ ছিল না, শুধু ছিল এক ধরনের স্মৃতিময়তা, যেন সেই মুহূর্তগুলো স্পষ্টভাবে মনে করতে পারছে। ওই রাতে তুমি আমাকে ছাড়তেই চাওনি, তুমি শুধু অনুভব করতে চেয়েছিলে। তোমার শরীর, তোমার মন, তোমার সবকিছু আমাকে চাইছিল। আমি তো স্রেফ। জাসপার এতটুকু বলে থামলো, তারপর ফিওনার চোখের দিকে তাকিয়ে একটু হেসে বলল, ঠিক আছে, সে গল্প বাদ দিই। কিন্তু তুমি জানো হামিংবার্ড, যখন তুমি আবার জ্ঞান হারিয়েছিলে আর এবার তোমাকে বাঁচাতে আমাকে হিমশিম খেতে হয়েছিল। ফিওনা হতভম্ব হয়ে বলল, কিন্তু দ্বীপে তো কিছুই ছিল না, তাই না? জাসপার হালকা হাসলো, ঠিক ধরেছ, দ্বীপে শুধু একটা তাঁবু ছিল, আর কিছুই ছিল না। আর তোমার শরীর এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে তোমাকে বাঁচাতে আমার সবকিছু দিতে হতো। সে গভীর শ্বাস নিয়ে বলল, তারপর আমার এক বন্ধু ছিল, এক পরী, সে আমাকে সহায়তা করেছিল। ফিওনার চোখ কুঁচকে উঠল। পরী? জাসপার মাথা নাড়ল। হ্যাঁ, সিলভেরা। সে আমাকে ঝর্ণার পানির সন্ধান দিয়েছিল, যেটাতে তোমার জীবন বাঁচবে। কিন্তু জানো সেই পানি আনতে আমাকে কি করতে হয়েছিল? তার কণ্ঠে এক ধরনের গোপন রহস্যের আভাস। ফিওনা বোঝার চেষ্টা করছিল, কিন্তু তার মস্তিষ্ক তখন আগের কথাগুলো ধাক্কা সামলাতে ব্যস্ত। কি করতে হয়েছিল? ফিওনা অবশেষে ধীরে ধীরে বলল। জাসপার চোখ সরু করলো, তার ঠোঁটে এক রহস্যময় হাসি ফুটে উঠল। তুমি শুনলে হয়তো বিশ্বাস করবে না হামিংবার্ড, কিন্তু আমি যা করেছিলাম সেটা তো শুধু তোমার জন্য। জাসপার পুনরায় বলল, তারপর তোমার গ্র্যান্ডপা তোমাকে নিতে এসেছিল হেলিকপ্টারে করে। ফিওনার হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি জেগে উঠল। জাসপারের কথাগুলো যেন তার মনের একটি ছবির মতো উকি দিচ্ছিল, কিন্তু সে পুরোপুরি বুঝতে পারছিল না। হেলিকপ্টার? ফিওনা হতবাক হয়ে গেল। জাসপার মাথা নাড়ল। হ্যাঁ, তোমার গ্র্যান্ডপা তখন হেলিকপ্টার এনেছিল, কারণ আমি নিজেই সিগন্যাল দিয়েছিলাম। তবে তখন একদল বিতাড়িত ড্রাগন আমার উপর হামলা করে। কিন্তু তুমি জানো, যখন আমি ওইসব ড্রাগনদের সাথে লড়াই করছিলাম, তখন তুমি আমাকে শক্ত করে আঁকড়ে ধরেছিলে। বারবার তোমাকে ছাড়াতে চেষ্টা করেও পারিনি, কিন্তু আমি তোমার নিরাপত্তার কথা ভেবে বারবার তোমাকে চলে যেতে বলছিলাম। আপনি লড়াই করছেন আর আমি। ফিওনা কষ্টে কথাটা শেষ করলো। আমি আপনাকে ছাড়তে চাইছিলাম না। জাসপার গভীর শ্বাস নিল। ঠিক, কিন্তু আমার শক্তি যখন কমে আসলো, তখন তুমি আমার জন্য সবকিছু করতে প্রস্তুত ছিলে। তুমি হেলিকপ্টারে বসেও আমার জন্য লড়াই করছিলে। ফিওনা হতবাক হয়ে তাকালো। আমি কি সত্যিই তা করেছিলাম? জাসপার বলল, হ্যাঁ। তার চোখে এক ধরনের প্রশংসা ছিল। তুমি তখন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলে। তুমি এক সাহসী নারী হামিংবার্ড। জাসপার সামান্য হাসল, তারপর বলল, তারপর আমি নিজেই তোমাকে অজ্ঞান করে হেলিকপ্টারে তুলে দিয়েছিলাম, আর বিদায়ের আগে তোমার গলা থেকে সেই লকেট খুলে রেখেছিলাম, যেটাতে তোমার মস্তিষ্ক আর সব স্মৃতি ক্যাপচার করে রেখেছিলাম।
ফিওনার মনে হলো যেন একটা প্রবল ঝড় বয়ে যাচ্ছে, তার বুক ধুকধুক করতে লাগলো। তাহলে আপনি ইচ্ছে করে আমার সব স্মৃতি মুছে দিয়েছিলেন? ফিওনার কণ্ঠ কেঁপে উঠল, তার চোখে জল ভরে গেল। জাসপার ধীরে ধীরে মাথা নাড়ল। হ্যাঁ হামিংবার্ড, আমি তোমাকে ভুলে যেতে বাধ্য করেছিলাম, কারণ আমি জানতাম আমাদের একসাথে থাকা মানে তোমার ধ্বংস ডেকে আনা। আমি চেয়েছিলাম তুমি নিরাপদে থাকো, স্বাভাবিক জীবনে ফিরে যাও। ফিওনার শ্বাস ভারী হয়ে উঠল। তাহলে এখন কেন আমার স্মৃতি ফিরিয়ে আনতে চাইছেন? জাসপার গভীর চোখের দিকে তাকালো, তারপর ধীরে ধীরে ফিসফিস করে বলল, কারণ আমি ভুল করেছি। আমি ভেবেছিলাম তোমার জন্য এটাই ভালো হবে, কিন্তু এখন বুঝতে পারছি তোমাকে আমার থেকে দূরে সরিয়ে দেওয়া মানে নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলা। ফিওনা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর তার দৃষ্টি কঠোর হলো। আর সেই লকেট, ওইটা দিয়ে আমার স্মৃতি ফেরানো সম্ভব ছিল, তাই না? জাসপার দীর্ঘশ্বাস ফেলল। ফিওনার চুলের ভেজা গোছায় আলতো করে চুমু খেলো। সম্ভব ছিল, কিন্তু আমি নিজেই সেটা প্রশান্ত মহাসাগরে ফেলে দিয়েছি। ফিওনার চোখে বিস্ফোরিত হয়ে গেল। কি, আপনি আমার সমস্ত স্মৃতি ফিরিয়ে আনার একমাত্র উপায় ধ্বংস করে ফেলেছেন? জাসপার দৃষ্টি এড়িয়ে নিল, যেন নিজের অপরাধ স্বীকার করছে। হ্যাঁ, আমি চেয়েছিলাম তুমি সত্যি আমাকে ভুলে যাও, যাতে নতুন জীবন শুরু করতে পারো। পরে যখন বুঝতে পারলাম তোমাকে ভুলে যাওয়া মানে নিজেকে হারিয়ে ফেলা, তখন অনেক দেরি হয়ে গিয়েছে। আমি বহুবার চেষ্টা করেছি ওইটা ট্র্যাক করতে, কিন্তু জাসপার থেমে গেল, যেন এক কঠিন বাস্তবতা স্বীকার করতে গিয়ে তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসছে। সম্ভবত কোনো মাছ সেটাকে গিলে ফেলেছে। ফিওনা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। তার ভেতরে রাগ, কষ্ট, ভালোবাসা সবকিছু মিশে এক অদ্ভুত অনুভূতি তৈরি হলো। তাহলে আপনি যা করছেন তার ফলাফল তো আপনাকে ভোগ করতেই হবে জাসপার। আমি আর কিছু মনে করতে পারছি না, আর আপনিও সেটা ফিরিয়ে আনতে পারবেন না। ফিওনার কণ্ঠে এক ধরনের চ্যালেঞ্জ ফুটে উঠল। জাসপার তার দিকে তাকিয়ে রইল, চোখের গভীর যন্ত্রণা। আমি জানি, কিন্তু আমি হার মানব না হামিংবার্ড। আমি আবার তোমার হৃদয়ে জায়গা করে নেব, একদম প্রথমবারের মতো। ফিওনা চুপ করে তাকিয়ে থাকলো, তার হৃদয় যেন তখনও দ্বিধায় দোলা খাচ্ছে। লিও ঝান ইতিমধ্যে পৃথিবীতে পৌঁছে গিয়েছে। ঠান্ডা চোখে চারপাশ দেখছে। তার শরীর এখন মানুষের মতো, কিন্তু ভেতরে সে পুরোপুরি ড্রাগনে রূপান্তরিত হয়েছে। সে জানে তার ভাগ্যে বড় কিছু লেখা আছে, এবং সেটা জাসপার আর ফিওনার সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়। তার মুষ্টি শক্ত হয়ে উঠল। এই খেলা এখানেই শেষ হবে না জাসপার। তুমি আমাকে যতটুকু জানো সেটাই শেষ, সত্যি নয়। এবার আমার পালা। চাঁদের আলোয় তার চোখ দুটো যেন চকচক করে উঠল, আগুনের মতো জ্বলছে, প্রতিশোধের আগুন। লিও ঝান সরাসরি মিস্টার চেনসিং এর বাড়িতে যায়। লিও ঝানের কাছ থেকে সবটা শুনলেন মিস্টার চেনসিং। মিস্টার চেনসিং গভীর এক দীর্ঘশ্বাস ফেললেন। তার কপালের শিরাগুলো টানটান হয়ে উঠেছিল, যেন এক মুহূর্তের মধ্যে সবকিছু ধ্বংস হয়ে যেতে পারে। তিনি বিশ্বাসই করতে পারছেন না লিও ঝান এখন ড্রাগনে পরিণত হয়েছে, আবার পুনর্জন্ম নিয়েছে। আর জাসপার, সে তো ফিওনাকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে গেছে। কক্ষের বাতাস থমথমে হয়ে গেছে। কয়েকজন বিজ্ঞানী মাথা নিচু করে দাঁড়িয়েছে, কেউ সাহস করে কথা বলছে না। মিস্টার চেনসিং এর চিন্তার ভার যেন পুরো কক্ষকে চেপে ধরেছে। এটা কিভাবে সম্ভব? তিনি ধীরে ধীরে ফিসফিস করে বললেন, তার কণ্ঠে বিস্ময়, হতাশা আর ক্ষোভের সংমিশ্রণ। ড্রাগনের পুনর্জন্ম আবার, আর জাসপার, সে এত দূর চলে গেল। মিস্টার চেনসিং দ্রুত তার গবেষণাগারে ফিরে আসেন। ল্যাবের সব বিজ্ঞানীদের ডেকে জরুরি মিটিং ডাকেন। তার কণ্ঠ কঠিন ও দৃঢ়, চোখে এক ধরনের শীতল জেদ। আমাদের যে কোনো মূল্যে ফিওনার অবস্থান খুঁজে বের করতে হবে। একজন বিজ্ঞানী স্যাটেলাইট ডাটা বিশ্লেষণ করতে করতে বলল, স্যার, আমরা সমুদ্রের উপর কিছু অস্বাভাবিক শক্তির কম্পন পেয়েছি। সম্ভবত ওরা কোনো পাহাড়ে আশ্রয় নিয়েছে, কিন্তু পাহাড়টা ধরা পড়ছে না। মিস্টার চেনসিং এর ভুরু কুঁচকে গেল। পাহাড়টা কিভাবে লুকানো থাকতে পারে? লিও ঝান পাশে দাঁড়িয়ে গভীর মনোযোগ সবকিছু শুনছিল। তারপর হঠাৎ এগিয়ে এসে বলল, জাসপার কোনো প্রাণী নয়। জাসপার কোনো সাধারণ প্রাণী নয়। ও একজন রাজপুত্র, একজন শক্তিশালী ড্রাগন। সে যদি তার শক্তি ব্যবহার করে পাহাড়টা লুকিয়ে রাখে, তাহলে সাধারণ প্রযুক্তি দিয়ে সেটা ধরা সম্ভব নয়। মিস্টার চেনসিং তার দিকে তাকালেন। তাহলে উপায়? লিও ঝানের ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় হাসি ফুটে উঠল। আপনার ল্যাবের বিজ্ঞানীরা পারবে না, কিন্তু আমি পারবো। আমি নিজেও তো এখন ড্রাগন। আমার ক্ষমতা কাজে লাগিয়ে আমি ওদের অবস্থান বের করতে পারবো। সবাই বিস্মিত হয়ে তাকিয়ে রইল। মিস্টার চেনসিং কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, তুমি কি নিশ্চিত? লিও ঝান আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, শুধু সময়ের ব্যাপার। আমি ওদের খুঁজে বের করব, আর জাসপার এবার আমার হাত থেকে রক্ষা পাবে না। ভেনাস, এলড্রা রাজ্য। লিয়ারা যখন এলড্রা রাজ্যে পৌঁছালো, তখন পুরো রাজ্যে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। জাসপার রাজা ড্রাকনিসকে বন্দী করে রেখে গিয়েছে। রাজপ্রাসাদের দরজা পেরিয়ে সিংহাসনের সামনে এসে দাঁড়াতেই সে দেখতে পেল এথেরিয়ান, থারিনেস ও আলবিরাকে। সবাই নির্ভর ভঙ্গিতে দাঁড়িয়েছিল, যেন এই ঘটনাগুলো তাদের কোনো প্রভাবিত করছে না। এথেরিয়ান গম্ভীর কণ্ঠে বলল, আপনি এখানে কেন এসেছেন ফুফি?
লিয়ারার চোখ জ্বলছিল ক্রোধে। সে এক পা এগিয়ে এসে দৃঢ় কণ্ঠে বলল, আমি এসেছি তোমাদের সতর্ক করতে। তোমরা সবাই জ্যাসপারের পক্ষে আছো আমি জানি, কিন্তু মনে রেখো, যদি ফিওনার এক চুল পরিমাণ ক্ষতি হয় আমি তোমাদের কাউকে ছাড়বো না। থারিনিয়াস ঠোঁটের কোণে হালকা হাসি ফুটিয়ে বলল, আপনি আমাদের হুমকি দিচ্ছেন মিস লিয়ারা? আলভিরা ঠান্ডা গলায় বলল, আমরা প্রিন্সকে ফিওনার কাছ থেকে সরাবো না, কারণ সে তার সঙ্গী। আপনি কি সত্যি মনে করেন আপনি আমাদের থামাতে পারবেন? লিয়ারা এবার এক ধাপ এগিয়ে এসে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আমি একা নই, পুরো ফ্লোরাস রাজ্য আমার সঙ্গে আছে। জ্যাসপার যদি আমার কথা না শোনে তাহলে আমি যুদ্ধের ঘোষণা করব, এবং তোমরা কেউ এলড্রা রাজ্যের ধ্বংস আটকাতে পারবে না। এথিরিয়ান এবার একটু গম্ভীর হলো। সে জানে লিয়ারা যা বলছে তা মিথ্যা নয়। রাজা জারেন তার পেছনে রয়েছে, আর ফ্লোরাস রাজ্যের শক্তিও কম নয়। থারিনিয়াস একটু মাথা নিচু করে বলল, আপনি কি সত্যি ফিওনার জন্য যুদ্ধ করবেন? লিয়ারা এবার সরাসরি আলভিরার দিকে তাকিয়ে বলল, আমি শুধু ফিওনার জন্য নয়, জ্যাসপারের জন্য যুদ্ধ করব, কারণ তোমাদের অন্ধ অনুগত্য ওকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। আর যদি আমার মেয়েকে রক্ষা করার জন্য আমাকে তোমাদের বিরুদ্ধে যেতে হয় তবে তাই হবে। এথিরিয়ান ও আলভিরা পরস্পরের দিকে তাকালো। তারা জানতো এই মুহূর্তে লিয়ারাকে থামানো সহজ হবে না, কিন্তু তারা কি সত্যি জ্যাসপারকে একা ফেলে দেবে? পুরো রাজপ্রাসাদে উত্তেজনার ঝড় বয়ে গেল। এই দ্বন্দ্বের শেষ কোথায় গিয়ে হবে তা কেউই জানে না। জ্যাসপার কিচেনে দাঁড়িয়ে একগাল বিরক্তি নিয়ে সবজি কাটছিল। আঙুল কেটে যাওয়ার কারণে ছুরি ধরতে কষ্ট হচ্ছিল, কিন্তু সে নিজের জেদের রান্নাটা শেষ করতে চেয়েছিল। সকালে ব্রেকফাস্ট বানাতে তেমন কোনো ঝামেলা মনে হয়নি। ফিওনা কিচেনের দরজায় এসে দাঁড়িয়ে একটু তাকিয়ে দেখলো তার পরিস্থিতি। কিছুক্ষণ চুপচাপ দেখার পর অবশেষে বলল, আমাকে দিন, আমি লাঞ্চ তৈরি করছি। জ্যাসপার ছুরিটা হাতে গুজে ফিওনার দিকে তাকালো, তারপর একটু কঠিন গলায় বলল, দরকার নেই, আমি পারবো, তুমি শুধু আমাকে নিজের হাতে খাইয়ে দিও। ফিওনা তার এই জেদের হাস্যকর দিকটা বুঝতে পারলেও কিছু বলল না। সে এক মুহূর্ত জ্যাসপার দিকে তাকিয়ে থাকলো, তারপর চুপচাপ ঘুরে নিজের কক্ষে চলে গেল। জ্যাসপার তার চলে যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর একটা গভীর শ্বাস নিয়ে নিজের কাজে ফিরে গেল। এক হাতে সবজি কাটতে যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করে, কিন্তু তার মনে হচ্ছিল সে হয়তো কিছুটা বেশি জেদ ধরেছে, কিংবা হয়তো সে চাচ্ছিল ফিওনা তার কাছে আরো কিছুক্ষণ থাকুক। দুপুরে খাবার শেষ করে জ্যাসপার বলল, আজকে আমি একটু বাইরে যাব, তোমার জন্য কিছু শপিং করতে। ফিওনা তখন সোফায় বসেছিল আর বলল, বাহ, শপিংও করে দেবেন সুগার ড্যাডি? জ্যাসপার খাবার প্লেট গুছিয়ে রাখতে রাখতে থমকে গেল। ফিওনার কথাটা যেন কানে বাজলো। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো ফিওনার দিকে, চোখে সন্দেহ আর ধমকের মিশ্রণ। কি বললে? ফিওনা নির্লিপ্ত ভঙ্গিতে বলল, কি বলবো আর, যা শুনলেন তাই। আপনি তো অল টাইম আমাকে যেভাবে নিয়ন্ত্রণ করেন, শাসন করেন, তাতে তো আমার মাঝে মাঝে মনে হয় আপনাকে আমি পাপা বলে ডাকি। পাপা, ড্যাড, ড্যাডি। জ্যাসপার তখন হঠাৎই সোফায় বসে ফিওনার কোমর শক্ত করে চেপে ধরে তাকে সরাসরি নিজের কোলে তুলে নিল। ফিওনা চমকে ওঠে। কিছু বুঝে ওঠার আগে জ্যাসপার তার মুখের এতটা কাছে চলে আসে যে তার নিঃশ্বাস একাকার হয়ে যায়। এবার বলো তো, আমাকে কি বলে ডাকতে চাও? তার গলার গভীরতা, চোখে এক ধরনের দপদপে আগুন। ফিওনা কিছু বলতে যাবে, কিন্তু তার আগে জ্যাসপার তার এক হাত দিয়ে গলা চেপে ধরে, অন্য হাত মুখটা নিজের দিকে টেনে নেয়। ঠোঁট আঁকড়ে ধরে শক্তভাবে যেন প্রতিশোধ নিচ্ছে। এক সময় কামড় বসিয়ে দেয়। ফিওনার ঠোঁটে একটা ঝটকা শিহরণ লাগে, ছড়িয়ে পড়ে ব্যথা, চোখ বন্ধ হয়ে আসে। ফিওনা বাধা দিতে চায়, কিন্তু জ্যাসপার কোনো সুযোগ দেয় না। আরো গভীরভাবে ঠোঁটের উপর অত্যাচার চালিয়ে যায়, যেন শাস্তি দিচ্ছে তার কথার জন্য। জ্যাসপার কোনোভাবেই দমল না। তার চোখে ছিল একরকম দাবিদার ঝিলিক। ফিওনার গলা, ঘাড় কিছুই বাদ রাখল না। ঠোঁটের ছোঁয়ার সাথে সাথে মাঝে মাঝে কামড়ও বসাচ্ছিল প্রতিশোধ নিতে। ফিওনার শিহরিত হচ্ছিল, কিন্তু ব্যথাও লাগছিল। একসময় তার গাল শক্ত করে চেপে ধরে জ্যাসপার ধীর অথচ গম্ভীর কণ্ঠে বলল, আজকে তোমাকে শিখাবো ড্যাডি আর হাজবেন্ডের মধ্যে পার্থক্য। তারপর দেখবে আর কখনো এমন কথা বলার সাহস পাবে কিনা। তারপর এক মুহূর্ত দেরি না করে ফিওনাকে আরেকবার নিজের দিকে টেনে আনলো, ঠোঁটে রাফলি চুম্বলের বন্যা বয়ে দিল। ফিওনা ধীরে ধীরে কাঁপতে লাগলো, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। শেষমেশ আর সহ্য করতে না পেরে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, সরি, আমি আসলে ওভাবে মিন করিনি, প্লিজ ছাড়ুন। জ্যাসপার তখনও ছাড়েনি। কিছুক্ষণ পর জ্যাসপারের কঠোর কণ্ঠে বলল, এবার বলো, কি ডাকবে, ড্যাডি নাকি হাবি? ফিওনার হৃদয় ধুকধুক করতে লাগলো। সে কিছুটা অবাক হয়ে বলল, আমি তো। জ্যাসপার জোর দিয়ে বলল, না না, আর কোনো না নেই, তুমি আমার প্রশ্নের উত্তর দাও। ফিওনার চোখে একটু দ্বিধা ছিল, তবে সে হালকা গলায় বলল, ঠিক আছে হাবি। জ্যাসপার তার কথা সন্তুষ্ট হয়ে একটা মৃদু হাসি দিল, যেন সে তার অধিকার অর্জন করেছে। জ্যাসপার তখন বাইরে যাওয়ার জন্য নিজের কক্ষে প্রস্তুতি নিতে থাকে। সে হাতের আয়নায় নিজেকে দেখে কিছুক্ষণ স্টাইল
ঠিক করে তার চোখের কোণে এক আত্মবিশ্বাসী উজ্জ্বলতা, যেন বাইরে বেরিয়ে এসে নতুন একটি অভিযান শুরু করতে যাচ্ছে। জ্যাসপার একটি কালো জ্যাকেট পরল, সিল্কের সাদা শার্টের উপর দিয়ে চড়িয়ে নিল। সে মিরর থেকে চোখ সরিয়ে ফিওনাকে একবার দেখল, বাইরের সোফায় বসা। সে যে যত্ন করে তার কর্মকাণ্ড অবলোকন করছে। জ্যাসপার জানতো এই সময়টাতে ফিওনার জন্য বিশেষ কিছু কেনাকাটা করতে হবে। জ্যাসপার যখন পারফিউম মাখতে শুরু করলো, তখন ঘরটি মিষ্টি সুগন্ধে ভরে উঠল। সেই সুগন্ধ ফিওনার মনকে উন্মাদ করে দিল। তার হৃদয়ে এক অদ্ভুত আকর্ষণ অনুভূত হলো। ইচ্ছে হলো জ্যাসপারের শরীরে নাক ডুবিয়ে সেই মিষ্টি ঘ্রাণ গভীরভাবে শুষে নিতে। যখন জ্যাসপার কক্ষ থেকে বেরিয়ে এলো, তার সাজসজ্জা দেখে ফিওনা মন্ত্রমুগ্ধ হয়ে গেল। রাজকীয় স্যুট তার গায়ে এমনভাবে খাপ খেয়েছে যেন এটি শুধুমাত্র তার জন্যই তৈরি করা হয়েছে।